বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হবিগঞ্জের আসসালামু আলাইকুম। প্রিয় হবিগঞ্জবাসী, দ্বিতীয়বারের মতো হবিগঞ্জে আসতে পেরে আল্লাহর প্রতি শুকরিয়া এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এর আগেও একবার এসেছিলাম জেলা পরিষদ অডিটোরিয়ামে, আপনারা অনেকেই জানেন। আজকে আসতে পেরেছি পৌর ভবনের সামনে, এবং ওই আসার এবং আজকের আসার মধ্যে একটা বড় তফাৎ এবং পার্থক্য হচ্ছে, আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে সেই ছাত্র আন্দোলন থেকে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছিলাম। সেই রাজনৈতিক দল আজকে একটি পরিপক্ক দল হিসেবে আজকে আপনাদের দীর্ঘদিনের সুপরিচিত এবং আপনাদের সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত চৌধুরী আশরাফুল ভারী নোমান ভাইয়ের নির্বাচনী সভা এসেছে। আজকে এসেছি হবিগঞ্জ 3, লাখাই, শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদরের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী চৌধুরী আশরাফুল ভারী নোমান ভাইয়ের নির্বাচনী সভায় আপনাদের মাঝে ভোট চাইতে। এর আগে আপনারা দেখেছেন এই দেশের মানুষ যখন ওই ফ্যাসিবাদের শিকলে বন্দী ছিল, যখন বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ ছিল, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, রাজনৈতিক সভা সমাবেশ করার, সংগঠন করার স্বাধীনতা ছিল না, বাংলাদেশের গণতন্ত্র কার্যত একটি ফ্যাসিবাদী ব্যবস্থায় পরিণত হয়েছিল, একদলীয় শাসনে পরিণত হয়েছিল দেশ। সেই কঠিন সময়ে আমরা গণমানুষের অধিকার আদায়ের যে লড়াই সংগ্রাম করেছিলাম, সেই লড়াই সংগ্রামকে আজকে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার সুযোগ আমাদের সামনে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আসলে শুধুমাত্র এই লাখাই, শায়েস্তাগঞ্জ কিংবা হবিগঞ্জ সদর নয়, গোটা দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে আপনারা কাদের হাতে দেশ তুলে দিবেন, আগামীতে আপনারা কাদেরকে জনপ্রতিনিধি হিসেবে ওই জাতীয় সংসদে পাঠাবেন। নোমান ভাই ইতিমধ্যে একটা কথা বলেছে, আমাদের আরো দু একজন নেতৃবৃন্দ বলেছে যে আমরা একটা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অত্যন্ত প্রতিকূল সময়ে রাজনীতি শুরু করেছি। আমরা গতানুগতিক কোন রাজনৈতিক দলে যুক্ত হইনি, আমরা নিজেরাই নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে 2021 সালে এই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, আপনারা সকলেই হয়তো একটি বিষয়, টেলিভিশন, পত্র পত্রিকা, বিভিন্ন মাধ্যমে সুপরিচিত খবর, এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে। সেই কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে বসে, আলোচনায় বসে এই রাষ্ট্রকে কিভাবে আগামীতে নতুন ভাবে গড়ে তোলা যায় তার একটা রূপরেখা তারা প্রস্তুত করেছে, যার নাম হচ্ছে জুলাই সনদ। সেই জুলাই সনদের আলোকে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি। সেখানে বলা আছে আগামীতে জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। নিম্নকক্ষে 300 আসনে 300 জন এমপি আগের মতোই নির্বাচিত হবে, এবং এই 300 জন এমপি যারা বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব বা সিনেট সদস্য নির্বাচিত হবে। অর্থাৎ গণ অধিকার পরিষদ ধরেন সারা বাংলাদেশে এইখান থেকে আশরাফুল ভারী ভাই নোমান ভাইকে আপনারা ভোট দিলেন, এমপি বানালেন, শুধুমাত্র সে এমপি হবে না, তার এই ভোটটা এই আগামী সংসদের যে উচ্চকক্ষেও যে প্রতিনিধিত্ব হবে সেইখানেও কাউন্ট করা হবে। কোন রাজনৈতিক দল যদি সারা দেশে 10% ভোট পায়, তাহলে আপনার তাদের 10 জন উচ্চকক্ষের প্রতিনিধিত্ব থাকবে। যদি কেউ 15% ভোট পায়, 15% তার উচ্চকক্ষের প্রতিনিধিত্ব থাকবে। সুতরাং এই গুরুত্ব বিবেচনায় আজকে আপনাদের সামনে আমরা আহ্বান জানাতে এসেছি, আমাদের গণ অধিকার পরিষদের প্রার্থী নোমান ভাইয়ের পক্ষে ট্রাক মার্কায় ভোট চাইতে এসেছি। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ অফিসিয়ালি প্রথম দফায় যে 36 জন প্রার্থী ঘোষণা করেছে, তার মধ্যে আশরাফুল ভারী নোমান ভাইয়ের নাম ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা নোমান ভাইকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমরা এই ছাত্র, যুবক, তরুণরা ওই ফ্যাসিবাদী জমানায়
গণতন্ত্র ফিরিয়ে আনার, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই সংগ্রাম করেছিলাম, তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। আমাদের এই নবীনদের সাথে এই প্রবীণদের সমন্বয়ের ফলেই কিন্তু আজকের এই পরিবর্তিত বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আপনারা অবগত আছেন, গত 16 বছরে এই 24-এর পূর্ব পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল হরতাল, অবরোধ, বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, কিন্তু ওই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারে নাই, বিলুপ্ত করতে পারে নাই। কিন্তু 2018 সালে ওই ছাত্রদের যৌক্তিক দাবি, মেধার মূল্যায়নের দাবিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ধারাবাহিকভাবে আমরা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে গিয়েছিলাম, যার ফলে 2019-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে ছাত্ররা ভোট দিয়ে আমাদেরকে অফিসিয়ালি প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে। আমরাও ছাত্র এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে, ওই ছাত্র আন্দোলন থেকে এদেশের মানুষের অধিকার আদায় এবং এদেশের মানুষের মুক্তির আন্দোলনকে বেগবান করেছি, যার ফলেই 2021 সালের ওই মোদী বিরোধী আন্দোলন থেকে 2024-এর ওই ছাত্র আন্দোলন থেকে একটি সফল গণ অভ্যুত্থান, এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আপনার আমার যে নাগরিক অধিকার এবং নাগরিক মর্যাদা, সেটি আমরা কিছুটা হলেও ফিরে পেয়েছি। এখন কোনো রাজনৈতিক সরকার নাই, কাজেই কোনো রাজনৈতিক দলের নেতাদের উৎপাত কিংবা মস্তানগিরি, চাঁদাবাজি, দখলবাজি, এগুলোকে আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না, আমরা সমর্থন করবো না। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানে ওই যে 2000 ছাত্র, যুবক, তরুণ, শ্রমিক যারা শহীদ হয়েছে, খোঁজ নিয়ে দেখেন, পরিচয় ঘেটে দেখেন, তাদের 70% একেবারে খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ওই বাসের হেল্পার, ওই ফুটপাতের হকার, ওই সবজিওয়ালা, মাছ বিক্রেতা, গার্মেন্টস কর্মী, একেবারেই সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ তাহলে কেন জীবন দিয়েছিল? কেন তারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিল? তারা কেউ ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য তারা রাস্তায় নামে নাই, বন্দুকের নলের মুখে দাঁড়ায় নাই। তারা ওই ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে পিষ্ট হয়ে সেটা থেকে নিজেরা মুক্ত হওয়ার জন্য এবং দেশের মানুষকে মুক্ত করার জন্যই তারা লড়াই করেছিল, লড়াই নেমেছিল, তাদের জীবন দিয়েছিল। কাজেই আপনাদেরকে সেই শহীদদের রক্তের প্রতি, তাদের ত্যাগের প্রতি সম্মান দেখাতে হবে। তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় একটা পরিবর্তন, এবং গণ অধিকার পরিষদ এই পরিবর্তনকে ধারণ করেই 2021 সালে তার 21 দফা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আজকে আপনার সবাই মুখে মুখে রয়েছে ঐক্যমত্য কমিশনের আলোচনার ফলে কি একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এটির আলোচনা, কিন্তু বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, গণ অধিকার পরিষদ 2021 সালে যখন 21 দফা কর্মসূচি দিয়েছে, সেইখানে গণ অধিকার পরিষদ বলেছে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার ফলে আমাদের শাসক গোষ্ঠী স্বৈরাচারী হয়ে ওঠে, কাজী 2 বারের বেশি রাষ্ট্রপতির মতো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেই বিধানকে গণ অধিকার পরিষদ কার্যকর করবে। আজকে সেই গণ অধিকার পরিষদের সংস্কারে বাস্তবায়ন হচ্ছে। গণ অধিকার পরিষদ বলেছে একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান থাকতে পারবে না। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন সেটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল নিয়ে আলোচনা করেছে। গণ অধিকার পরিষদ 2021 সালে বলেছে বাংলাদেশের ওই 1% ভোটের ব্যবধানে সরকার গঠন করে তারা পুরো সংসদকে একটি একদলীয় সংসদে পরিণত করে, আমরা বলেছিলাম একটি ভারসাম্যপূর্ণ সংসদের জন্য, বহুদলীয় সংসদের জন্য অন্তত পক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। আজকে এই জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকার আজকে উচ্চ কক্ষ নিম্ন কক্ষে যে ভোট হচ্ছে, ওই উচ্চ কক্ষে তারা পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্বের কথা আলোচনা করছে। আজকে গোটা জাতি যে বিষয়টি নিয়ে আলোচনা করছে, রাজনৈতিক দলগুলো যেগুলো নিয়ে আলোচনা করছে, গণ অধিকার পরিষদ 2021 সালেই তার রাজনৈতিক কর্মসূচিতে সেই কথাগুলো উল্লেখ করেছে। কিন্তু আমরা একদিকে হতাশ হই, একদিকে দুঃখ লাগে। আজকে আমাদের মতো এই তরুণ ছাত্র যুবকরা যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে, যারা ক্ষমতার লোভে নয় বরঞ্চ রাজনীতিতে দেশের মানুষের জন্য কিছু করার আকাঙ্ক্ষা থেকে যারা রাজনীতি করেছে, এইখানে একটি ছোট ছেলে স্লোগান দিচ্ছিল, মাহাদি
হবিগঞ্জের 76 ছাত্র নেতা, কিন্তু এই ছাত্র নেতা হলো তার মধ্যে একজন ছোট্ট মানুষের যে অবদান, অনেক বড় বড় নেতারও সেই অবদান নেই। এই মঞ্চে আছে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন যে সমস্ত ছাত্র নেতারা, কিংবা নোমান ভাই, এই বয়সে আমরা যখন 2021 সালে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করি, তখন থেকেই এবং তার আগে ছাত্র আন্দোলন থেকেই আমাদের এখানে যারা আছে, তাওহীদ, যুবনেতা সাইমুম, এই 28শে অক্টোবর বিএনপি জামাত সহ বিরোধী দলের যে সরকার পতনের সর্বাত্মক কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে রাজপথে মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে এই আপনাদের হবিগঞ্জের সন্তান, তারা বসে আছে। তো এই তরুণ এবং প্রবীণদের এই সমন্বয় ত্যাগের ফলেই আজকে এই পরিবর্তনটা পেয়েছি। কিন্তু এই পরিবর্তন তো কোনো রাজনৈতিক দলের মাস্তানগিরি করার জন্য, ছড়ি ঘুরানোর জন্য, চাঁদাবাজি করার জন্য, কোন রাজনৈতিক দলের জুলুম দেখার জন্য কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রাম করি নাই। আজকে এই মঞ্চ থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের হবিগঞ্জ সহ সারা বাংলাদেশের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এই আমাদের সংগঠনের যুব অধিকার পরিষদের নেতা ছিলেন নয়ন, এই হবিগঞ্জের সন্তান, মারা গিয়েছে। আমাদের সংগঠন থেকে 12 জন মানুষ প্রাণ দিয়েছে। হয়তো অনেকে জানেও না যে বিপিন উদ্দিন বা গণ অধিকার পরিষদ থেকে এত সংখ্যক মানুষ মারা গিয়েছে। কাজে আমরা পরিষ্কারভাবে আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে অঙ্গীকার করতে চাই, গণ অধিকার পরিষদের যে স্লোগান, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, এই দেশকে একটা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য নাগরিকদের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে একটি বহুমুখী গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদেরকে পরিণত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারিতে হবে। যদিও এই নির্বাচন বানচাল করার জন্য নানানভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আজকে আপনারা শুনেছেন আমরা এইখানে এসেছি, আগামীকালকে ওই পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছে, তারা ভারত থেকে, লন্ডন থেকে দেশে নাশকতা করার জন্য স্কুলের গেটে বোমা মারছে, বাসে আগুন ধরিয়ে দিচ্ছে, মাইক্রোবাস পুড়িয়ে দিচ্ছে, মানুষের মাঝে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। কিন্তু আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন ভাই যেটা বলেছে, আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, দেশে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থক সাধারণ নেতা কর্মী যারা জনগণের প্রতি জুলুম করে নাই, জনগণের সাথে অন্যায় অবিচার করে নাই, অন্যের জমি জায়গা বাড়ি ঘর দখল করে নাই, এই সমস্ত সাধারণ আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীদের জন্য সকল দলের রাজনৈতিক দরজা উন্মুক্ত। সে আওয়ামী লীগ একসময় করেছে, এখন তার বিএনপি ভালো লাগে যাক বিএনপিতে, জামাত ভালো লাগে যাক জামাতে, গণ অধিকার পরিষদ ভালো লাগে যাক গণ অধিকার পরিষদে, এনসিপি ভালো লাগে যাক এনসিপিতে। যারা ভালো মানুষ তাদের রাজনীতি করার এই রাষ্ট্রের অধিকার আছে, তাদের অধিকার আমরা দেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে ঠাকুরগাঁয়ে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটি সম্ভবত একটি মিসকোট হয়েছে। আবার তিনি পরিষ্কার করেছেন যে আমার কথাটাই, আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, যে যারা অন্যায় অবিচার জুলুম করে নাই, যারা নিরপরাধ, তাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে আমরা প্রত্যাহার করব। আমরা একই কথা 5ই আগস্টের পর থেকে বলছি যে অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা যাবে না। অনেকে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে মামলাকে একটি বাণিজ্যিক হাতিয়ারে পরিণত করেছে, নেতা কর্মী সমর্থক দিয়ে মামলা দেওয়াইতেছে, আবার এটার জামিন করানো নিয়ে আবার টাকা পয়সা দফারফা করতেছে। তো এই কারণে আমরা বলছি, যারা গণহত্যা অভিযুক্ত ছিল, যারা জনগণের উপরে সরাসরি জুলুম নির্যাতন এবং দেশের অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছে, আমরা তাদের বিচার চাই। কিন্তু নিরীহ নিরপরাধ কোনো সাধারণ মানুষকে এই ছোট্ট দেশে আমরা একটা বিপদের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশে আরেকটা নতুন সংকট তৈরি করতে চাই না। তাই আমি আওয়ামী লীগ এবং তার সমর্থক ভাই বোনদেরকে বলবো, সাধারণ নেতা কর্মী যারা কোনো অন্যায় অপরাধ জুলুম নির্যাতনের সাথে জড়িত ছিলেন না, আপনার যেই দল ভালো লাগে আপনারা সেই দলে যুক্ত হন। আরেকটি কথা, আমি আমার অনেক বক্তব্যে আমি পরিষ্কার করেছি, গত 2-3 দিন দিনাজপুর, গাইবান্ধা, উত্তরবঙ্গের প্রোগ্রামে ছিলাম। আমি নিজেও আমার এই পটুয়াখালী 3 গোলাচিপা 10 মিনায় আসনে নির্বাচন করব, সেখানে আমার প্রচারণা করা লাগে।
কিন্তু আমাদের সিনিয়র নেতৃত্ব যাদের প্রতি ওই এলাকার মানুষের একটা আকাঙ্ক্ষা, মানুষও চায় যে তারা যেন আগামীতে সংসদে গিয়ে কথা বলতে পারে, সেই গুরুত্ব বিবেচনায় আজকে নিজের এলাকার নিজের কাজকর্ম ফেলে শারীরিকভাবে ক্লান্ত উত্তরবঙ্গ থেকে এসেছি। নোমান ভাইয়ের প্রোগ্রাম অনেক আগে থেকে সেট করা ছিল, তাই আমি আপনাদের প্রতি একটা কথা বলবো, আপনারা যদি পরিবর্তন চান, নতুন কিছু চান, তাহলে নতুন নেতৃত্ব, নতুন রাজনীতিকে আপনাদেরকে বেছে নিতে হবে। পরিষ্কার কথা, গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে জোট করে নাই। যদি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব হয়, তাহলে সারা দেশে যেই ভোট আমরা পাবো সেই অনুপাতে নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষে আমাদের প্রতিনিধিত্ব থাকবে। কাজে আমরা এখন পর্যন্ত কোন জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নাই। তবে দেশ জাতির বৃহত্তর স্বার্থে সকলে বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের অংশীজন সবাই মিলে আগামীতে একটি ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার করা দরকার। কারণ না হলে ওই প্রথিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে নানানভাবে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করবে। কিন্তু নোমান ভাইয়ের মতো গণ অধিকার পরিষদের ফাউন্ডার সিনিয়র মেম্বার, তাদের আসন আমরা কম্প্রোমাইজ করব না, এটুকু আপনাদেরকে বলে দিতে পারি। আজকে আমি লাখাইয়ের আমাদের শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সমর্থক তাদের জন্য একটু ছোট করে দুঃখ প্রকাশ করতে চাই যে ওইখানে অনেক মানুষ অপেক্ষা করেছিল। শেষ পর্যন্ত আমরা যে কোনো পরিস্থিতিতে কারণে আমাদের অন্য রুট ব্যবহার করতে হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে যেহেতু এই হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ নিয়ে নির্বাচনী এলাকা, ইনশাল্লাহ আপনাদের জন্য, নোমান ভাইয়ের জন্য এই শায়েস্তাগঞ্জ, লাখাই প্রত্যেকটি উপজেলায় আমরা সমাবেশ করব। অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আওয়ামী লীগ যেই কারণে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, আপনারা আল্লাহর রাস্তায় ওই কাজ করবেন না। শুধুমাত্র গাছের আগায়, ওয়ালে কিংবা দেয়ালে ব্যানার ফেস্টুন দিলেই এমপি হওয়া যাবে না। জনগণের ভোটে এমপি হতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের মন জয় করতে হবে। ওই আগের দিন নাই, আগের রাতে ব্যালট বাক্স ভরে কেউ এমপি হবে কিংবা ভোট ছাড়া এমপি হবে। ইনশাল্লাহ আগামীতে আজকে আপনারা যারা মাঠে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার বাম পাশে আমাদের মা বন্ধুর উদ্দেশ্যে এই শেষ সময়ে একটি কথা বলতে চাই, আগামী নির্বাচনে পুরুষের পাশাপাশি নারীর ভোটও 50%-এর অধিক। সুতরাং আমার মা বোনেরাই জয় পরাজয় নির্ধারণ করে দেবে। এবং আমি আপনাদেরকে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি। ডাকসু নির্বাচনে 2019 সালে মেয়েদের হলগুলোতে আমরা সবচেয়ে ভোট বেশি পেয়েছিলাম। কারণ আমাদের মায়েরা, আমাদের নারীরা, আমাদের বোনেরা তারা বিবেক থেকে চিন্তা করে, তারা ওই কারো কথায় ভোট বিক্রি করে না, বিভ্রান্ত হয় না। আমি আশা করি এইখানে যেভাবে আমাদের মা বোনদের একটা উপস্থিতি লক্ষ্য করছি, আমার এই ভাঙা গলার বক্তব্য সেই পর্যন্ত যাচ্ছে, আমাদের মা বোনেরা শুনছেন এবং আমাদের নারী নেত্রীদেরকে বলবো প্রত্যেকটি ঘরে ঘরে নোমান ভাইয়ের ট্রাক মার্কার বার্তা আপনারা পৌঁছে দেবেন। ইনশাল্লাহ আগামীতে নেতা নয়, আপনাদের একজন ভাই, বন্ধু, আপনাদের কারো মুরব্বী হিসেবেই নোমান ভাই সেই বয়সে আপনাদের মাঝে কাটাতে চান। এই কারণেই এই ছাত্র যুবক তরুণদের সাথে যুক্ত হয়েছে। আপনারা তাকে ভোট দিয়ে সম্মানিত করে সংসদে পাঠিয়ে তার প্রতি আপনারাও একটা মূল্যায়ন করবেন, সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। এইখানে আমার এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য প্রার্থী আমাদের আবুল হোসেন জীবন ভাই, আমাদের হবিগঞ্জ 2 আমাদের নজরুল ইসলাম ভাই, আর এই 3-এ তো আপনারা জানেনই আমাদের চৌধুরী আশরাফুল বাড়ি নোমান ভাই, সিলেট 5 আমি এখানে এসেছি, সেই কারণে তারা এসেছে আমাদের আবুল মনসুর চৌধুরী, সাজু ভাই। ধন্যবাদ সবাইকে।